দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন জেডএসআর ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। এই অনুষ্ঠানের মধ্যে আমরা সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় সামনের পথ। আসলে অনেক চ্যালেঞ্জ নতুন অন্তর্বর্তীকালীন যে সরকার এখন দায়িত্বে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। আমরা আলোচনায় যেতে চাই, তার আগে আজকের যে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর সেগুলো একটু দেখে আসতে চাই। প্রধান খবরের মধ্যে রয়েছে শেখ হাসিনার বিচারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। আজকে পালিনা থেকে আওয়ামী লীগকে নতুন নেতৃত্ব নিয়ে দল গোছানোর পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। সরকারকে নির্বাচনের জন্য সময় দিতে চায় বিএনপি, তেমনটাই বলা হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর। পাশাপাশি বিদেশে বসে সম্প্রীতি নষ্টের বিনষ্টের চক্রান্ত করছে আওয়ামী লীগ, তেমনটিও আসলে বলা হয়েছে। প্রধান বিচারপতি কথা বলেছেন, জনগণকে ন্যায় বিচার দেওয়ার অঙ্গীকার তিনি করেছেন। গুম খুনের সংস্কৃতির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল। পাশাপাশি স্বস্তির খবর, পুলিশ আসলে কাজে ফিরছে। সারা বাংলাদেশের বেশিরভাগ থানায় পুলিশ সদস্যরা কাজে যোগ দিয়েছেন এবং সেই জায়গাটায় পরিস্থিতি স্বাভাবিক হলেই ব্যারাকে সেনাবাহিনী ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান। প্রশাসনে বঞ্চিতদের পদোন্নতির বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত আসবে। আমরা একটু খুনিদের পুনর্বাসনের চেষ্টা হলে ২০ দাঁত ভেঙে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী, যারা শীর্ষস্থানীয় ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এ ধরনের চিন্তা আসলে ৫ই আগস্টের কথা স্মরণ করার কথাও জানান তিনি। সোমবার বিকালে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে প্রতিবিপ্লব রুখতে ও শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় স্বৈরাচার শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান তারা। সমাবেশে অপর সমন্বয়ক সার্জিস আলম বলেন, ঐক্যবদ্ধভাবে সকল কু দমন করা হবে। প্রয়োজনে ডাকলে আবারও সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানান তিনি। বিক্ষোভ শেষে রাজু ভাস্কর্য থেকে শাহবাগ অভিমুখে মিছিল করেন তারা। বাংলাদেশের ছাত্র নাগরিক যখন এক হয়েছে, তখন আপনাদের এসে কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে। আমরা আপনাদেরকে বলে দিতে চাই, যখনই প্রয়োজন হবে আমরা ডাকবো আপনাদেরকে, আপনাদের রাস্তায় নেমে আসতে হবে। খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। আপনাদের স্পর্ধা হয় কিভাবে? আপনারা জনতাকে অস্বীকার করে খুনিদেরকে পুনর্বাসন করবে। জি, আমরা আসলে দেখছিলাম একটি গুরুত্বপূর্ণ খবর। শিক্ষার্থীরা আবারও রাস্তায় নেমেছেন শেখ হাসিনার বিচারের দাবিতে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন ভার্চুয়ালি অধ্যাপক ডক্টর কামরুল হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কামরুল হাসান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি জেডএসআর ইনসাইড পলিটিক্সে। সামনে আসলে অনেক চ্যালেঞ্জ নতুন সরকারের সামনে। নির্বাচনের পথ তৈরি করা, একই সঙ্গে যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেসব হত্যাকাণ্ডের বিচারের বিষয়টিও গুরুত্বপূর্ণভাবে সামনে আসছে। একটু চ্যালেঞ্জ মোকাবেলা আসলে কতটা সহজ বলে মনে হয়? পথটা কতটা মসৃণ নতুন সরকারের সামনে? ডক্টর কামরুল হাসান। দেখুন, ধন্যবাদ আপনাকে, প্রিয় সঞ্চালক এবং যারা শুনছেন। আজকে পর্যন্ত আমরা যেই অগ্রগতি দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের, তার মধ্যে অধিকাংশই ইতিবাচক। কিন্তু যে বিষয়টি আমাকে শঙ্কিত করছে এবং আছে সর্বশেষ যে সংবাদে, তাতে করে মনে হচ্ছে যে আমাদের যথাযথ পরিকল্পনা এবং প্রাধান্য স্থির করে যদি না এগুতে পারি, তাহলে আসলে যেটাকে আমি বলি বাংলা বসন্ত, অর্থাৎ তিউনিসিয়া, মিশর, যেখানে আরব বসন্ত হয়েছে, বাংলাদেশ তো তাই হয়েছে। ফলে অন্য কোনো সময়ের সঙ্গে বিবেচনা না করে, তুলনা না করে আমরা যদি অগ্রসর হতে না পারি, তাহলে কাজের কাজ আসলে কিছুই হবে না। সেক্ষেত্রে প্রত্যেক পক্ষেরই একটা দায় দায়িত্ব আমার মনে হয় আছে। অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের প্রতি গণমানুষের সমর্থন রয়েছে। এই সরকার সাংবিধানিক নয়, জনগণের সংবিধান দিয়ে আসলে চলছে। এটা কিন্তু উপলব্ধি করতে হবে। দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে আমরা যদি এখন কথা বলি, যেটা খুবই খোলামেলা, এই কথাটা আমি, যারা দেশকে ভালোবাসেন সবাই বোধহয় এভাবেই চিন্তা করে। আপনি দেখুন, আমরা প্রত্যেকটি অপরাধীরই একটা বিচার হয়। আমাদের এই রক্তের দাগ এখনো শুকায়নি বাচ্চাগুলো, এবং তার মাধ্যমে যে একটি সরকার এসছে, সেখানে যারা বিতাড়িত তাদের যেমন দায়িত্ব আছে, এবং যারা সরকারে আছেন অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরও আসলে আমি যে কথাটা বলছি যে যথাযথ পরিকল্পনা ও প্রাধান্য স্থির করে কাজ করা খুবই জরুরি। এবং একটি কথা আছে এই বিষয়ে, কথার চেয়ে কাজ বেশি যদি হয় তাহলে একটু ভালো হয়।
আমি তো সবসময় বলি যে এই দলটির বিষয়ে সিদ্ধান্ত একরকম, আর এই দল ক্ষমতায় ছিল দীর্ঘ সময়, দমন পীড়ন নিপীড়ন অর্থনীতি রাজনীতি সবই তো শেষ করেছে প্রতিষ্ঠান। ফলে যারা এর জন্য অভিযুক্ত তাদেরকে আসলে বিচারের আওতায় আনতে হবে এবং সেটাই স্বাভাবিক। এখন এরকম একটি অবস্থায় আমরা একটা দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করা, যেটা যেখানে খুবই জরুরি, আইন শৃঙ্খলা রক্ষা করা যেখানে খুবই জরুরি, এটা প্রাধান্য দেওয়া উচিত। সেই সময় রাজনৈতিক অথবা রাষ্ট্রীয় সংস্কারের যে জায়গাগুলো, এগুলো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের শাসনভার হস্তান্তর করাও অতি জরুরি, এটা আমরা সবই জানি। কিন্তু এগুলো হচ্ছে যদি আমরা প্রায়োরিটি নির্ধারণ করে নানান ধরনের আলোচনা করে বিতর্ক সৃষ্টি না করে কাজ করি তাহলে সম্ভব। সেই জন্য আমি বলছি একটা উদাহরণ দিয়ে, ক্ষেত্রে ধরুন বিগত সরকার তারা যেভাবে বিতাড়িত হয়েছে তার সাথে একটি পরামর্শ না বলে কুপরামর্শকে আমি দায়ী করি। যেমন দেখুন 14 দল 9 দিনের ব্যবধানে 19 তারিখে একবার সাজেশন দিয়েছে হচ্ছে সান্ধ্য আইন এবং সশস্ত্র বাহিনীকে আনতে বলেছে। বুঝলাম সেই সময় একটা প্রেক্ষাপট ছিল, কিন্তু তারপরেও ভিন্ন কিছু করা যেত কিনা, সব দলকে ডেকে একটা নির্বাচনের পথে হাঁটা যেত কিনা আমার ধারণা সম্ভব ছিল। কিন্তু 14 দল 7ই জানুয়ারিতে তাদের ভাগবাটোয়ারার হিসাব মিলে নাই বলে ইনু মেনন কিংবা বড়ুয়া সাহেবরা তাদের হিসাব কষে নেওয়ার চেষ্টা করেছেন, যার জন্য দেশ এবং পতিত সরকার, স্বৈরাচারী এবং কর্তৃত্ববাদী সরকার একেবারে সমূলে ধ্বংস হয়েছে। এবং দেখুন 29 তারিখে এসে আরো জঘন্য সাজেশন দিয়েছে, যেখানে জামাত শিবির গত বছরের শেষ দিকে আপিলেট ডিভিশন হাইকোর্টের জামাতে যখন নিবন্ধন বাতিল বহাল রেখেছে তখনই তো করতে পারতো। তাহলে 29 তারিখ কি সেই সিদ্ধান্তের বিষয় জামাত শিবির নিষিদ্ধ করা? আমরা দেখেছি ফল কি হয়। সেজন্য আমরা বলি যে কোন দলকে, সে ব্যক্তি হোক, সরকারের কোনো ব্যক্তি হোক বা যেই হোক, আমরা যদি দেশটাকে ভালোবাসি সকলকে অন্তর্ভুক্ত করতে হবে আমরা জানি। তবে আওয়ামী লীগ এবং বিগত সরকারের যে পাপ অপরাধ, সেইটাকে শাস্তি দিয়ে নিষ্পাপ যারা এবং নতুন মাত্রায় যে একটা দল আসবে, সেটা এই সরকার এবং জনগণই তাদেরকে আসলে ইনভাইট করবে। ফলে যারা এই জায়গাগুলো সঠিকভাবে বুঝতে পারছে না, এটা একটা রাজনৈতিক বিষয়, রাজনৈতিক বক্তব্য এবং সমাধান প্রয়োজন। জি ডক্টর কামরুল হাসান, আমি কোনো কথা কেউ মানবে না। জি ডক্টর কামরুল হাসান, একটু জানতে চাই, সেটা হচ্ছে আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বৈঠক করেছেন, মত বিনিময় করেছেন, এবং সেখানে বিএনপি মহাসচিব যেটি বলেছেন, সেখানে নির্বাচন নিয়ে আসলে আলাপ হয়নি, এই সরকারকে আরো সময় দেওয়া দরকার বলেই তারা মনে করেন। কারণ বলা হচ্ছে যে নির্বাচনের পথ তৈরি করে একই সঙ্গে যে দেশের প্রশাসন সহ বিভিন্ন জায়গায় রন্ধ্রে রন্ধ্রে যে অনিয়মগুলো হয়েছে বিভিন্ন সময়ে, সেগুলো আসলে যদি দূর করতে হয় তাহলে সরকারকে আসলে সময় দেওয়া দরকার। এই বিষয় নিয়ে একটু আপনার পর্যবেক্ষণ জানতে চাই। দেখুন, এই জায়গায় আমার একটি সুনির্দিষ্ট ব্যক্তিগত মন্তব্য আছে, আমি ভুলও হতে পারি, আমি সেই জিনিসটা স্বীকার করে নিচ্ছি। দেখুন, যখন একটি সংকট সমাধানের কথা বলা হয়, দেখুন বাংলাদেশে কোন জায়গায় সমস্যা নেই। আপনার রাজনৈতিক সংস্কার, রাষ্ট্রীয় সংস্কার, এটা একটা বিশাল ব্যাপার। জি, আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতা হস্তান্তর করতে হবে। বাংলাদেশের অর্থনীতি একেবারে ধ্বংসের শেষ সীমানায়, কি পরিমাণ অর্থ চুরি হয়েছে, কোনো ব্যাংক ঠিক নাই, প্রতিষ্ঠান ঠিক নাই, কিছুই ঠিক নাই, আমরা জানি। কিন্তু যখন আমরা এই কথাগুলো শুনি যে এই সরকারের এই ধরনের সমস্যা আসলে দূর করবার ক্ষেত্রে, আমি বারবারই যে কথাটা বলি, যথাযথ পরিকল্পনা এবং প্রাধান্য স্থির করার যে জায়গাটা, এই জায়গাটায় খুবই সাবধানে আগাতে হবে। কারণ আমাদের সময় লাগবে বলতে কি বোঝাচ্ছি আমরা, একটা পরিকল্পনা থাকতে হবে। আমাদের অর্থনীতির এই যে দুরবস্থা, এটা চিহ্নিত করা এবং মোটামুটি রান করানো, আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে একটু প্রক্রিয়ার ভিতরে নিয়ে আসা এবং মিনিমাম স্বস্তি ফিরিয়ে নিয়ে আসা, এবং আপনি পুলিশ বলুন, আমলাতন্ত্র বলুন, বিচার বিভাগ বলুন, আপনি দুদক বলুন, কোন জায়গাটা ঠিক আছে আমরা জানি, কিন্তু তবু একটা 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 সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সেই পরিকল্পনার প্রেক্ষিতে প্রয়োজনীয় সময়ের যে ইঙ্গিত, সে বিষয়ে আরো স্পষ্টতা না থাকলে এ নিয়ে একটা সংকট তৈরি হবে। এবং এই সংকট কিন্তু প্রকৃত লক্ষ্য যেটা, অর্থাৎ গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের যেই চূড়ান্ত লক্ষ্য, এবং যে জন্য আমাদের এই গত 3 টার্মে স্বৈরাচারী এই আওয়ামী সরকারের অধীনে ভোট দিতে পারেনি যে বাচ্চাগুলো, তারা কিন্তু বিভ্রান্ত হবে এবং এটা ঠিক নয়। ফলে আমি মনে করি সময় লাগবে, কথাটা অত্যন্ত ভেগ। আমাদেরকে
সুনির্দিষ্ট কতগুলো সবকিছু এই সরকার করতে পারবে না, এটা সম্ভব না। আপনাকে মনে হয় ডক্টর কামরুল হাসান, আপনাকে মনে হয় যে এই যে সরকারের সামনে যতগুলো চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে তার মধ্যে কি অন্যতম বড় চ্যালেঞ্জ কি রাজনৈতিক চ্যালেঞ্জ বলে মনে হয়? দলগুলোর পক্ষ থেকে কতটা সহযোগিতা পাবে সরকার? দেখুন, এই দলগুলোর থেকে সহযোগিতা এই জন্যই পাবে কারণ বিএনপি এবং বিরোধী দল প্রায় 63-64টি দল, আপনি জানুন কি ভয়াবহ দুঃসহ সময় পার করেছে, গুম খুম হত্যা নানা কিছু। ফলে আমরা যদি দেখি যে সেটা নির্বাচিত মানে সেটা সাংবিধানিক সরকারই হোক আর অসাংবিধানিক বা সামরিক যে সরকারই হোক, সেখানে যদি মানুষের স্বস্তি না আসে তাহলে মানুষ কিন্তু সেটা রাজনৈতিক দলই হোক সাধারণ মানুষই হোক তারা কিন্তু এটার বিরুদ্ধে চলে যায়। ফলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জায়গাটায় যেটা করা উচিত সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো যেই উপলব্ধি আছে এবং সেই উপলব্ধি অনুযায়ী আপনার কিন্তু আচরণও লক্ষ্য করছেন। যে কোনো অভ্যুত্থানের পরে, সেটা আমাদের মহান মুক্তিযুদ্ধ ৭১-এর পর বলুন, স্বৈরাচারী সরকার সেই ৯০-এর গণ অভ্যুত্থানের পরে বলুন, অনেক অ্যানোমালিস ছিল, সাময়িক কিছু হয়, এটা কোনো সমস্যা না। তারপরেও আমরা বিরোধী দলকে যে আন্তরিকভাবে সাহায্য হাত বাড়িয়েছে, তারপরে সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে সমস্যাগুলো, সেই জায়গাগুলো যেখানে ঢাল হয়ে দাঁড়িয়েছে শিক্ষার্থী জনতা, সেখানে আমার মনে হচ্ছে রাজনৈতিক দলগুলো এই সরকারকে অবশ্যই বিবেচনায় রাখবে। তবে ইনক্লুসিভ একটা পলিসির জন্য সকল রাজনৈতিক দলের নেতৃত্বের যে অংশগ্রহণ, সেই বিষয়টা যেমন অতি জরুরি এবং করতে হবে, একই সঙ্গে বিশেষ করে আওয়ামী লীগের যেই দুঃশাসন দুর্নীতি, সেটা আপনি সর্বস্তরে পুলিশ প্রশাসন, দুদক বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, বিশ্ববিদ্যালয় বলেন অ্যান্ড হোয়াট নট, এই জায়গাগুলো যদি আপনি বিচারের আওতায় না আনতে পারেন তাহলে ওই দলটি তো বিশুদ্ধ হবে না। ফলে সেগুলো না করে যদি এই দলটিকে ইনভাইট করা হয় তাহলে হয়তো ইন্টেনশন খারাপ না থাকলেও পলিসি হিসাবে এটা খুবই দুর্বল, যেটা ইনু মেননদের ক্ষেত্রে ইন্টেনশনও খারাপ ছিল এবং পলিসি হিসাবেও বাজে ছিল, যেটা গোটা দেশকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে গেছিল। ফলে আমি মনে করি আমরা কথা বলার সময় আর একটু সাবধানতা অবলম্বন করা উচিত এবং রাজনৈতিক দলগুলোকে নিজের ক্ষমতায় যাওয়ার আগে যেই দেশের ক্ষমতায় যাবে সেই দেশের প্রতি ভালোবাসা প্রদর্শন করা উচিত এবং তাই তারা করছে। এবং আমার বিশ্বাস আমরা সকলে মিলে সামনে যে সংকটগুলো আছে, আমি অতি সন্নিকটে আরেকটি সংকট দেখতে পাচ্ছি। এক্ষেত্রে জনগণ, সরকার, এমনকি যারা আওয়ামী লীগের সমর্থক, যারা হয়তো কোনো অন্যায় করেননি কিংবা সুবিধা নেননি, এটা তাদেরও আসলে ভাবনার বিষয় হওয়া উচিত। আমি বিশ্বাস করি আমরা এই ক্রান্তিকালটা আরেকটু ধৈর্যের সাথে যদি পার করতে পারি তাহলে আমাদের দেশটা বাঁচবে, আর দেশটা যদি বাঁচে রাজনীতি বাঁচবে এবং রাজনৈতিক দলগুলো আরো অনেক বেশি স্বাধীনতা ভোগ করবে। এবং আমরা বিশ্বাস করি সকলে মিলে আমরা একই টেবিলের দুই পাশে বসে আমরা মধুর ক্যান্টিনে যেমন সকল ছাত্র সংগঠনকে মুখোমুখি রেখে কথা বলতে চাই, তেমনি আমাদের সংসদীয় ট্রেজারি বেঞ্চ বিরোধী দলগুলো সকল দলের অংশগ্রহণের নির্বাচনে জনগণের প্রতিনিধিত্ব করবে এমন একটি স্বপ্নের বাংলাদেশ আমরা চাই। এবং সেই ক্ষেত্রে সবার আসলে দৃষ্টি রাখা উচিত, সবচেয়ে বেশি রাখা উচিত এখন যে সরকার আছে এটা আমাদের সকলের সরকার, আমাদের সমর্থন থাকবে শুধু প্রয়োজন এখানে যথাযথ পরিকল্পনা এবং প্রাধান্য নির্ধারণ এবং অপ্রয়োজনীয় বিষয়ে কথা বলা এবং এড়িয়ে যাওয়া বোধ হয়। অনেক ধন্যবাদ ডক্টর কামরুল হাসান। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, আমরা বিরতির পরে নিশ্চয়ই আপনার কাছে ফিরবো। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চলছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন এবং বিভিন্ন দিক থেকে এরকম কথা আসছে যে সত্য ঘটনাও যেমন আছে তেমনি গুজবও আসলে ছড়ানো হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য। এই বিষয় নিয়ে আপনার কথা শুনবো একটা বিরতির পর। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, জেডএসআর ইনসাইড পলিটিক্সে ফিরছি কিছুক্ষণের মধ্যে, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স, আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা ভার্চুয়ালি কথা বলছিলাম, আমাদের সঙ্গে আছেন ডক্টর কামরুল হাসান, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কামরুল হাসান নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি? কামরুল হাসান, একটু জানতে চাই যে আজকে স্বস্তির বিষয় সেটা হচ্ছে যে যেটি আগে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের একটা চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে এবং বিশেষ করে বিভিন্ন গণমাধ্যম, দেশের বাইরের গণমাধ্যমগুলো এখানে সক্রিয় ভূমিকা পালন করছে। এই জায়গায় একটু আপনার পর্যবেক্ষণ জানতে চাই, আসলে এই বাস্তবতাটা কি আসলে এতটা করুণ কিনা?
আমি যদি আপনাকে সঠিকভাবে শুনে থাকি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি, শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি। জি জি জি, শুনুন। দেখুন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে বিষয়টা, এটা আসলে আমাদের এখানে নতুন নয়। যখনই এরকম একটি পরিস্থিতি তৈরি হয়, একটা গোষ্ঠী থাকে, তাদের ব্যক্তিগত কিছু স্বার্থ এবং এটা হচ্ছে অন্যের সম্পদ দখল কিংবা ব্যক্তিগত ক্ষোভ এইসব প্রশমন করবার একটা সুযোগ হিসাবে তারা এটা ব্যবহার করে। আমি হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিকের একটা বক্তব্য শুনছিলাম। তিনি যেই কথা বলছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশে আসলে এই বিষয়টা নিয়ে মেইন স্ট্রিম মিডিয়া, বিশেষ করে টাইমস গ্রুপের যে মিরর নাওতে বেশ কিছু ছবি বা ভিডিও দেখানো হচ্ছে যেগুলো মূলত এই সময়কার নয়। এবং তিনি বলছেন, কেউ কেউ বলছেন যে শুধু নাসিরনগরে 2021-এ বিগত সরকারের আমলে যে পরিমাণ সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ হারিয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে, এই কদিনের আন্দোলনে যেটা বলা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোতে যেভাবে প্রচার করা হচ্ছে, মৃতের সংখ্যার দিক থেকে সেটা আরো কম। এরকম একটি বৃহৎ আন্দোলনে যেখানে প্রাণ হারিয়েছে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে সংখ্যালঘুদেরও একাধিক রয়েছে। ফলে আমি মনে করি যে এখন যে অভিযোগ আসছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের, এটা সন্দেহাতীত ভাবে কিছু ঘটনা তো ঘটছে এবং এখানে কারা ঘটাচ্ছে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এগুলো চিহ্নিত করা এবং এই ধরনের মিডিয়াতে অপপ্রচার করার কারণে আন্তদেশীয় আমাদের যে সম্পর্ক সেটা বিনষ্ট হচ্ছে। এবং আমার যেটা ধারণা যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের এই ক্রান্তিকালে যখন দেশকে উদ্ধার করবার একটা বিরাট এবং মহৎ দায়িত্ব আমাদের বাংলা বসন্তের 2024-এর মুক্তিযোদ্ধারা দিয়েছেন, সেটাকে ক্ষতিগ্রস্ত করবার একটা চেষ্টা আছে বলে অনেক বিশ্লেষক মনে করেন। সেই জন্য সরকারের উচিত, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হচ্ছে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে। হ্যাঁ, আমাদের অনেক কাজ করতে হবে, যেটা আমি আগেও বলেছি। প্রাতিষ্ঠানিক সংস্কার অত্যন্ত জরুরি এবং লক্ষ্যে পৌঁছাতে হলে এই সংস্কারগুলো না করলে আসলে সম্ভব হবে না। সর্বস্তরে দলীয়করণ, অযোগ্য ব্যক্তিদের নিয়োগ, দুর্নীতিবাজ, ওই যে মতিউর এবং বেনজিরদের সংখ্যা তো কত আছে জানেন। দুদকে প্রায় 2500 অভিযোগ রয়েছে এই দুর্নীতিবাজদের। সেই জন্য আমি বলছি যে মূল বিষয়টা হচ্ছে যে এখানে অনেকগুলো পার্টি জড়িত, কিশোর গ্যাং, সুযোগ সুবিধা নেওয়া, নানা ধরনের প্রবলেম আছে। সেই জন্য আমি মনে করি এই অভিযোগ যারা করছে তারা তো করবেই, দায়িত্ব হচ্ছে বর্তমান সরকারের অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়গুলিকে নেওয়া। কোথাও যদি সত্যিকার অর্থে এই ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা এবং আমাদের সংখ্যালঘু ভাইদের উপর আঘাত আসে, সেটা অতি দ্রুত। অনেক ধন্যবাদ, বক্তব্য একেবারে পরিষ্কার স্যার। আমরা একটু আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন হৃদয় সজন, কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হৃদয়, আপনাকে স্বাগত জানাচ্ছি সাইড পলিটিক্সে। আমার ডান দিকে আছেন একেবারেই সিফাত, সমন্বয়ক ব্র্যাক ইউনিভার্সিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুজনকে স্বাগত জানাচ্ছি। একটু জানতে চাই হৃদয়, সেটি হচ্ছে যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ ছিল এবং সেখানে যেটি বলা হয়েছে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করানো এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্রুত মামলা করার কথা বলা হয়েছে। এই বিষয়ে একটু জানতে চাই বিস্তারিত। আচ্ছা, ধন্যবাদ। প্রথমে আমি একটু বলে নিই, আসলে কেন্দ্রীয় সমন্বয়ক বিষয়টি এরকম না। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয় কমিটি করা হয়েছিল সেখানে আমি এবার একজন সমন্বয়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলাম। এবং আপনি যেটা জিজ্ঞাসা করেন সেটা আসলে আমাদের যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছে তারা তো আসলে সারা বাংলাদেশের মানুষের কথা বলছে। এই দাবি তো আসলে আমাদের দাবি না, এটা সারা বাংলাদেশের মানুষের দাবি এবং আমার মনে হয় সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের দাবি। তো এইখান থেকে দেখুন, আপনার গত সরকার যেভাবে স্বৈরাচারিতা চালিয়েছে এবং নির্বিঘ্নে নিরপরাধ মানুষকে যেভাবে গুম খুন মামলা বিভিন্নভাবে যেভাবে হয়রানি করেছে, সেক্ষেত্রে আসলে এটা দাবি না। আমরা আশা করি যে এটা খুব দ্রুত যেন বাস্তবায়ন হয়। তার মধ্যে খুনির যদি একটা বিচার না হয় তাহলে পরবর্তীতে আবার যখন তখন একটা খুনি তৈরি হয়ে যেতে পারে। তবে ইনশাল্লাহ আমরা যে একটা কর্মসূচি বা যে একটা উদাহরণ সৃষ্টি করেছি, তারপরে আমার মনে হয় যে এই বাংলার বুকে দ্বিতীয় কোনো স্বৈরাচারী জন্ম হওয়ার আগে আরেকবার ভাববে। জি, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। এই ব্যাপারে যদি আমি বলতে চাই, ফার্স্টে আমি সিফাত, আমি ব্র্যাকের একজন সমন্বয়ক। জি,
এখানে যে দাবিটা উঠেছে শেখ হাসিনার বিরুদ্ধে তাকে বাইরে থেকে নিয়ে এসে এবং তার বিরুদ্ধে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করা অথবা এই ব্যাপারে আমি কোনো একক ব্যক্তির পক্ষে এটা বলতে চাচ্ছি না। এটা হচ্ছে একক ব্যক্তি যখন একটা সবার উপরে বসে থেকে জিনিসটা করতেছে, এটা দায়ভার কিন্তু তাদের সবার। সো এখান থেকে যদি আমরা বলি আমাদের দাবিটা হচ্ছে যেই স্টুডেন্টদের উপর অথবা যেসব শিক্ষার্থীর উপর অথবা আমাদের যত মানুষ জনগণের উপরে যে ধরনের হামলা হয়েছে, এখানে শুধু একক মানুষের উপর আমরা দোষ চাপালে হবে না, এটার জন্য তারা সামগ্রিকভাবে তারা সকলে দায়ী। এটা আমাদের এখন যে দাবিটা হচ্ছে যে এই অত্যাচারের সাথে অথবা আমরা যত ভাইকে আমরা হারিয়েছি অথবা যতজন মানুষ রাস্তায় প্রাণ হারিয়েছে, প্রত্যেকের আমাদের এখন সবার দাবি হচ্ছে প্রত্যেকটা হত্যার বিচার হবে এবং এই হত্যার সাথে যারা জড়িত, আমি শুধু এখানে এককভাবে যদি শেখ হাসিনাকে বলি তাহলে কিন্তু এটা হবে না। এই হত্যার সাথে কিন্তু একজন ব্যক্তি জড়িত না, এই হত্যার সাথে আরো অনেক তার নেতাকর্মী, তাদের দলের সাথে যারা উপরস্থ কর্মকর্তা আছে সবাই কিন্তু এটার সাথে জড়িত। আমাদের এখন একটাই দাবি হবে, যারা এইসব হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং আমাদের ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের এইটাই দাবি, তাদেরকে সবাইকে কাঠগড়ায় আনা এবং এই দাবি হচ্ছে যে সবাইকে শাস্তির মুখে নিয়ে আসা, এটা শুধু একক মানুষের ক্ষেত্রে না। একটু কামরুল হাসান আছেন, কামরুল হাসান একটু এই বিষয়ে শুনতে চাই আপনার কথা। প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের দাবি জোরে সোরে আবার উঠেছে এবং যারাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে কঠোর শাস্তির কথা বলা হচ্ছে, এটি বা কতটা চ্যালেঞ্জ এই সরকারের জন্য স্যার? এটি খুবই চ্যালেঞ্জিং, কিন্তু এর কোনো বিকল্প আছে বলে আমার মনে হয় না। কারণ হচ্ছে আপনি যদি এই শাস্তির বিষয়টা যারা অপরাধ করেছে সেটা এনশিওর না করতে পারেন, তাহলে যেমন পুলিশ বাহিনীর কথাই বলি, এখানে সবাই কিন্তু অপরাধী না, কিন্তু যারা অপরাধী তাদের চিহ্নিত যদি না করা যায় তাহলে যারা নিরপরাধ তারাও কিন্তু এক ধরনের শঙ্কায় থাকবে। এভাবে যতগুলো প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলো সরকারের অনুগত ছিল, সেটা মিডিয়া থেকে শুরু করে কোন প্রতিষ্ঠান নয়, কিন্তু আপনি যদি চিহ্নিত করে যদি শাস্তির আওতায় না আনা যায়, অন্তত এফেক্টিভ একটা মুভ যদি না দেখে জনগণ, তাহলে যেটা হবে যে জনগণের পক্ষ থেকে যেমন আস্থা অর্জন করা কঠিন হবে, ঠিক একইভাবে সংশ্লিষ্ট বিভাগকে আপনি আপনার এই সময়ে যেই আমাদের গণসেবা যেটা সেটা তো নিশ্চিত করতে পারবেন না। সেই জন্য আমার মনে হচ্ছে যে আমাদের অর্থনৈতিক যে দুরবস্থা সেটার দিকে নজর রাখার পাশাপাশি সেটা থেকে উত্তরণের চেষ্টার পাশাপাশি সাইমultaneously যেটা করা উচিত যে শাস্তি বিধানের যে প্রক্রিয়া, আইনগত প্রক্রিয়া, সেটা অনতিবিলম্বে শুরু করা উচিত এবং সেটা কার্যকর করার ক্ষেত্রে প্রয়োজনে দ্রুত বিচারের ব্যবস্থা করা উচিত। অনেক ধন্যবাদ। আবার একটা বিরতির সময় হচ্ছে, আপনি থাকুন আমাদের সঙ্গে, নিশ্চয়ই বিরতির পরে আরো বিষয় নিয়ে আলোচনা করবো। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে আবারও জেডএস আর্মি ইনসাইড পলিটিক্সে কিছুদিনের মধ্যে ফিরছি, সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি জেডএস আর্মি ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছে প্লাবন রহমান। আমাদের সঙ্গে দুজন সমন্বয়ক আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। খুব বেশি সময় পাবো না, শুরু করতে চাই হৃদয় স্বজন। আপনারা যেভাবে আন্দোলনটা আসলে শুরু করেছিলেন, এখনো কি সেই আন্দোলন চলমান আছে কিনা একটু জানতে চাই। আন্দোলন উদ্দেশ্য তো এখনো পূরণ হয়নি। সরি, আমি শুনতে পারিনি। বললাম যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আন্দোলন শুরু হয়েছিল সেটি এখনো চলমান কিনা? আসলে আন্দোলন চলমান বলতে যেটা আমরা সবাই জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, তো সেখান থেকে আমাদের অনেক বড় একটা দায়িত্ব আমাদের ভেতরে আছে এবং যারা আসলে আন্দোলন সমন্বয়ের সঙ্গে সংগঠিত নেই, জড়িত নেই, তাদের কাছে আসলে এই বিষয়টা অতটা ক্লিয়ার হবে না এবং আমরাও আমাদের নিরাপত্তার স্বার্থে সবসময় সব মেসেজ আর কি সবার সাথে শেয়ার করতে পারি না। তবে ওই জিনিসটা বাদেও যদি আমরা দেখি যে বর্তমানে দেখেন ল অ্যান্ড অর্ডার্স দুইটাই কিন্তু কাইন্ড অফ স্টুডেন্টদের হাতে চলে এসেছিল, তো সেখান থেকে মোটামুটি আমরা কিন্তু রাষ্ট্র সংস্কারের জন্য যে কাজগুলো করা যেতে পারে, রাস্তাঘাট পরিষ্কার করা থেকে শুরু করে বিভিন্ন দেয়াল যেগুলো নষ্ট করেছিলাম বা মানে বিভিন্ন কারণে নষ্ট হয়েছিল সেগুলো পেন্টিং করা, বা রাস্তাঘাটে আন্দোলনের সময় বিভিন্ন ইট পাথর যেভাবে পড়েছিল ওইগুলো সরানো, মানে তো এক কথায় বলতে গেলে যে রাষ্ট্র সংস্কারের জন্য আমরা ছাত্রছাত্রীরা যতটুকু পেরেছি সবাই আর কি স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ অবস্থান থেকে কাজ করেছি। তবে একটা বিষয় কি যে মানে আমরা যখন আন্দোলন সংগঠিত করেছি তখন দেখা গিয়েছে কি যে শুরুর দিকে একটা বিষয় থাকে যে আমরা যদি না জাগি মা কেমন সকাল হবে, তো দেখা গিয়েছে কি যে একজনের ডাকে আসলে এটা এমন না যে
আমার যাকে অন্য কেউ এসেছে সবার মনের ভিতরে কিন্তু একটা স্পৃহা ছিল, কিন্তু প্রয়োজন ছিল যে কোনো একজন ডাকুক। সেই জায়গাতে হয়তো যেমন কেউ একজন ডেকেছে এবং দেখা গিয়েছে যে তার সেই ডাকে অন্যরা সাড়া দিয়ে একত্রিত হয়েছে। এবং একটা জিনিস যেটা কি, যে 17 তারিখের পরে আমার যেটা মনে হয়, যখন হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো একেবারে ফাঁকা করে দেওয়া হলো, আমার মনে হয় যে সব থেকে আশাবাদী মানুষও ভাবে নেই যে এভাবে একটা সরকার পতন হয়ে যাবে। এবং আমরা খুবই লাকি যে আমরা সাধারণ মানুষকে আমাদের সাথে নিয়ে এসে দাঁড় করাতে পেরেছিলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। এবং একটা জিনিস আসলে এইভাবে হয়তো কেউই ভাবে না যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে এত বড় একটা কমিউনিটি থাকতে পারে। একটু যাই সিফাত, সেটা হচ্ছে যে অনেকে বলছিল যে ফেসবুকে মানে সামাজিক যেটা আসলে যে ধরেন যারা এসির মধ্যে বড় হয় একটা অন্য শ্রেণী হিসেবে দেখা হয় প্রাইভেট ইউনিভার্সিটি, যারা একটু আরামে থাকে, একটু বড় লোকের বাচ্চারা, তারা কিভাবে জীবন বাজি রেখে পথে নেমে আসলো? আচ্ছা, তো আমি যদি জিনিসটা শুরু করতে চাই, আমি একটা জিনিস দিয়ে শুরু করতে চাবো। সবার মাঝে এখন আমরা একটা জিনিস কথা বলতে শুনতে পাচ্ছি, যেটা হচ্ছে এই আন্দোলনের যদি কোনো মেরুদণ্ড থেকে থাকে তাহলে সেটা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। কারণ আমরা যদি একটা জিনিস খেয়াল করি, যখন 17 তারিখে সব কিছু সকল আমার পাবলিক ইউনিভার্সিটি যখন ক্লোজ হয়ে যায়, তখন এটা যদি আমরা যদি এই আন্দোলনটাকে ত্বরান্বিত না করতাম, আমার মনে হয় না এই সফলতার টা আসা সম্ভব ছিল। হয়তো আরও একটু সময় প্রয়োজন হতো, আমাদের আরও আন্দোলনে যেতে হতো, কিন্তু এইটা এত তাড়াতাড়ি এই সফলতাটা আনা সম্ভব ছিল না। আপনি যেটা প্রশ্ন করলেন, যেটা হচ্ছে যে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমরা কিন্তু আপনারা একটা জানেন সরকারি চাকরি অথবা সরকারি জায়গা, আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তেমন একটা ইন্টারেস্টেড থাকি না। অলরেডি আমাদের সবসময় একটা জিনিস ফোকাস থাকে যে আমরা সবসময় দেশের বাইরে অথবা আন্ডারগ্র্যাড কমপ্লিট করার গ্র্যাজুয়েশনের জন্য আমরা বাইরে যাব, মাস্টার করবো, পিএইচডি করবো, দেন আমরা ওইখানে একটা কোনো কিছু একটা প্ল্যান করি। আমাদের গভর্নমেন্ট জবে এমনও আমাদের কোনো ইন্টারেস্টেড থাকে না। কিন্তু তারপর আমরা যে রাস্তায় নেমে আসা, সেটা হচ্ছে যে আমাদের ভাইদের যে রাস্তায় রক্ত পড়েছে, এই জিনিসটা কিন্তু কখনো যদি আমরা ওভাবে ডিফাইন করি যে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় এসির ভিতরে থাকতে পছন্দ করি, অথবা আমরা জাস্ট একটা রুমের ভিতরে থেকে পড়াশোনাতে ইনভলভ থাকি, আমাদের অন্য কোনো ইনভলভমেন্ট নাই, এই জিনিসটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। এটা সবাইকে এখন বুঝতে হবে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো একজন শিক্ষার্থী। আপনারা তো সবাই আসলে শিক্ষার্থী, সেটাই বড় বিষয়। পাবলিক প্রাইভেট সবথেকে বড় বিষয়, সেই ঐক্যবদ্ধতা ধরে রাখুন। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে, নিশ্চয়ই পরবর্তীতে বিস্তারিত নিশ্চয়ই আলোচনা শুরু হবে। কামরুল হাসান, প্রত্যাশার জায়গাটা একটু জানতে চাইবো বর্তমান সরকারের কাছে এখন, এক লাইনে, আমরা শেষ পর্যায়ে একেবারেই। কোন বিষয়টা আবার যদি একটু প্রত্যাশার জায়গাটা, মানে এখন যে বাস্তবতা সেই জায়গায়। প্রত্যাশার জায়গাটা হচ্ছে যে শিক্ষার্থীরা যেহেতু মূল ভূমিকা পালন করছে, শিক্ষাঙ্গনের যে অচল আয়তন সেটা দূর করতে হবে। এবং সেখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, অনেকের মধ্যে এই যে নিয়োগে যে বৈষম্য এবং নানা ধরনের দলীয় আনুগত্যের কারণে যে ভুল নিয়োগ হতো, সেই সব জায়গায় বলা হচ্ছে যে নিরপেক্ষ আসলে ব্যক্তিদের এক্ষেত্রে নিয়োগ দেওয়ার কথা। আমরা আশা করি নিশ্চয়ই বর্তমান যে অন্তর্বর্তী সরকার সেই বিষয়ে নজর দেবেন। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে কামরুল হাসান, সিফাত এবং হৃদয় সজ্জন, তিনজন অসংখ্য ধন্যবাদ। দর্শকের ছিল আজকে জেডএসএম ইনসাইড পলিটিক্স। দেখাবেন নিশ্চয়ই অন্য সময়, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি অন্য কোনো সময় বিস্তারিত আলোচনার সুযোগ হবে। ধন্যবাদ সবাই।